গপ্প আর যুক্তিতক্কের আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পড়লাম রবীন্দ্রনাথ ঠাকুরের শোভা গল্পটি, যেটা শ্রুতি নাটকে রূপান্তর করেছে গপ্প আর যুক্তিতক্ক। আজকের পর্বে আমরা যেই ঘটনাটা দেখলাম, এটা খুবই একটা মর্মস্পর্শী কাহিনী। শোভা সে কথা বলতে পারে না, কিন্তু তার মায়াবী চেহারা এবং তার যে মানবিক গুণাবলী, এইটাই অনেকটা ফুটে উঠেছে। আজকে আমরা এই ব্যাপারগুলি নিয়ে একটু কথা বলতে চাই। আমরা যদি আমি ভাইকে জিজ্ঞেস করি যে শোভার যে ক্যারেক্টার, এইটা আসলে আমরা সমাজের অনেকগুলা বিষয় এখানে চলে আসতে পারে। আমরা যদি ইভেন তার বাবা মার কথাই চিন্তা করি, কথা বলতে না পারা একটা সন্তানের জন্য বাবা মাকে কী ধরনের সামাজিক হেয় প্রতিপন্ন করা হয়, আশেপাশের প্রতিবেশী লোকজন তার সাথে কীভাবে ট্রিট করে, এইটাও একটা মনে হয় আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হতে পারে। প্রতিবন্ধী একটা সন্তান যদি যার থাকে, তার আসলে একটা কষ্ট তো আছেই, তার সন্তান প্রতিবন্ধী, সে স্বাভাবিক না। রবীন্দ্রনাথ ঠাকুরের সময়টা অনেকটা আগের সময়, তখনকার সময় থেকে এখনকার সময় যে খুব বেশি পার্থক্য হয়েছে বলা যাবে না। হ্যাঁ, এখন হয়তো একঘরে করে না, কিন্তু অনেকটা একঘরের মতোই থাকে। মানে সেই সন্তানগুলোর আসলে দোষটা গিয়ে ওই যে যেমন এই গল্পে দেখা গেল কি মা মনে করে যে আসলে দোষটা আমার। হ্যাঁ, এখনও কিন্তু ওই রকমই, মানে বাবা মাই দোষটা তাদের উপরই নিচ্ছে। তারা হয়তো পার্সপেক্টিভটা ভিন্ন হয়ে গেছে। দেখা যাচ্ছে যে এখন হয়তো বাবা মা মনে করে যে আমাদের কোনো পাপের কারণে এই ইয়েটা হয়েছে, বা আমার এই সন্তান হয়েছে, আমরা অতীতে কোনো পাপ করেছি বা এ করেছি। তা আলটিমেটলি সমাজেও কিন্তু তাদেরকে ভালো চোখে দেখছে না। এই শিশুদের বা এই ছেলে মেয়েদের নিয়ে একটা সমস্যা ফেস করতেই হচ্ছে, সবসময় ফেস করতে হচ্ছে। এবং মেয়ে হলে তো আরও বেশি। এখানে যেমন তখনকার সময় যেমন একটা বিয়ের ব্যাপারে কথাবার্তা বলছিল, এখানে তো ছোট গল্পের তো আর শেষ হয় না। এখানে তো দেখাচ্ছিল যে সে বিয়ে করাতে কলকাতায় নিয়ে যাবে, আদৌ তাকে বিয়ে করাতে পারবে কি না, আর পারলেও বা তার ভবিষ্যৎ কী হবে, ভবিষ্যৎ যে খুব ভালো হবে না এটা আমরা বুঝতে পারছি নিশ্চয়ই। হ্যাঁ, কারণ বর্তমান যুগেও ভবিষ্যৎ ভালো হয় না। সো মানে সময়টা আসলে সময়ে চেঞ্জ হয়েছে, কিন্তু মানে সেই ধারণাগুলো আসলে চেঞ্জ হয়নি, একই রয়ে গেছে। আমার কাছে এরকমই মনে হচ্ছে। একটা ব্যাপার রবীন্দ্রনাথ এখানে বলেছেন, যদি বোবাই হবি তাহলে ছেলে না হয়ে মেয়ে হলি কেন। সো তার মানে সেই মানে যদি ছেলে হতো তাও আসলে সামহাউ অ্যাকসেপ্টেবল, কিছুটা হয়তো ম্যানেজেবল, কিন্তু মেয়ে বোবা হওয়াতে মায়ের কষ্টটা মনে হচ্ছে যে অনেক বেশি, এবং বলছিল যে তাহলে আমি আগে জানলে আতুর ঘরে নুন খাইয়ে মেরে বলতাম এটা মানে কি ছিল কিছুটা রক্ষা। দেখেন, এই যে মেরে ফেলার ব্যাপারটা, এখানে বাবা কিন্তু একসেপ্ট করে নিচ্ছে বিধায় কিন্তু মেয়েটা জীবিত আছে, এটা কিন্তু সত্যি কথা। বেশিরভাগ সময় আমাদের সমাজে দেখা যায় বাবা মেয়েদের, সাধারণ মেয়েদেরই, যারা ভালো সুস্থ সবল মেয়েদের একসেপ্ট করতে পারে না। এই কারণে অতীতে দেখা গেছে যে মানে ছোটবেলাতেই মেয়েদের মেরে ফেলা হতো। হ্যাঁ, পরে কি আসছে, একটু আধুনিক হওয়ার পরে, ডাক্তারি বিদ্যা একটু উন্নত হওয়ার পরে তাদের ভ্রূণগুলোই মেরে ফেলা হচ্ছে। কিন্তু যখন দেখা যাচ্ছে যে একটা মেয়ে হবে, তখন কিন্তু তার অ্যাবর্শন করে ফেলছে। বাস্তবতা হলো এটা। সো মেয়েদের কিন্তু স্বাভাবিকভাবেই গ্রহণ করা হচ্ছে না। সেই ক্ষেত্রে এই মেয়ে তো হলো বোবা, তার প্রবলেম তো আরও বেশি। এখানে মা যেটা বোঝাতে চাচ্ছে যে ছেলে হলে অন্তত তার বিষয় তো, হ্যাঁ, তার বিষয় তো অন্তত তার বিয়ে দেওয়ার ব্যাপার থাকতো না, বা অন্য ঘরে পাঠানোর ব্যাপার থাকতো না। অ্যাটলিস্ট এইটা আসলে মায়ের বিশাল একটা চিন্তার জগৎ থেকে কিন্তু এটা শুধু যে একটা বলা। আর মায়ের ক্যারেক্টারটা আমরা এখানে খুব একটা রূঢ় ক্যারেক্টার দেখি। আসলে মাটা রূঢ় না, বিষয় এটা আসলে কষ্ট, তার ভিতরের কষ্টগুলো আসলে এক্সপ্রেস করতেছে সেই। আমি তো সন্তানকে মেরে ফেলে, হ্যাঁ, আমি সেটাই মানে আমি ওইটাই একটা জিনিস চিন্তা করতেছিলাম, যে সেটা হচ্ছে যে এখানে যে মায়ের যে ক্যারেক্টারটা রয়েছে, ওখানে যে মার যে মানসিকতাটা, এটা মানে আমি যদি আগের কথা চিন্তা করি, সেটা মানে অ্যাকসেপ্টেবল, কারণ তখন একটা জায়গায় তারা চিন্তা করে। কিন্তু এখন বর্তমান সময় আমাদের আসলে মেসেজটা কি থাকবে যদি এরকম হয়েও যায় কারোর ঘরে, যদি এরকম তাহলে মাদের প্রতি আসলে আমাদের মেসেজটা কি থাকবে, যে এটা কি আসলেই
এই যেভাবে আমরা দেখাচ্ছি সেটাই কি থাকবে, না আসলে এটা পরিবর্তন করা উচিত? হ্যাঁ, এটা পরিবর্তন করা উচিত, মানে তাকে অ্যাকসেপ্ট করা উচিত। মেয়ে তো একসেপ্ট করে নিচ্ছে, পরিবার কিন্তু এখন নিচ্ছে, কিছু তো করার নেই, পরিবার এখন নিচ্ছে একসেপ্ট করে, কিন্তু সমাজ কি নিচ্ছে? হ্যাঁ, মানে সমাজ তো মেসেজটা কি থাকবে আসলে? সমাজ, মা বলেন বা সমাজ বলেন বা বাবা বলেন, ঘরের যেই পরিবারের সদস্যরাই থাকে, হাসি মুখে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং সেটা মানে ওদেরকে নিয়েই আমাদের এগোতে হবে। আমার মনে হয় যে পরিবর্তনের যে ব্যাপারটা বলেন, পরিবর্তনের ব্যাপারটা আসলেই হয়েছে। আমরা কয়েকদিন আগের একটা খবরের দিকেই যদি আমরা লক্ষ্য রাখি, কুড়িগ্রামের একজন মা যার সন্তান ছিল প্রতিবন্ধী। সো উনি যখন তার সন্তানকে বিভিন্ন স্কুলে ভর্তি করাতে যান, স্কুল থেকে তাকে নেওয়া হয়নি, স্কুলে ভর্তি নেওয়া হয়নি। তো উনি কি করলেন, উনি তখন নিজের সন্তানের শিক্ষার জন্য নিজে একটি শিক্ষা প্রতিষ্ঠান দাঁড় করালেন। শুধু ঘটনাটা এখানেই শেষ না, পরবর্তীতে উনি শুরু করার পরে এখন প্রায় 300-র মতো শিক্ষার্থী তার ওই শিক্ষা প্রতিষ্ঠানে আছে। এবং এই ভদ্রমহিলার নাম হলো রিক্তা আক্তার। উনি বিবিসির 100 ওমেন্সের মধ্যে ওয়ান অফ দেম। তো উনি যখন আসলে শুরুটা করেছেন, উনি যখন আসলে পরিবর্তনটা এনেছেন, সেটা কিন্তু সমাজের জন্য একটা বিশাল একটা মেসেজ তৈরি করেছে। আমি এই নিউজটা দেখেছি, সেটার একটু ব্যাকে গেলে আমরা দেখি রিক্তা আক্তারেও কিন্তু একটা মানে তারও কিন্তু একটা সন্তান আছে প্রতিবন্ধী, এবং সে বিভিন্ন স্কুল থেকে কিন্তু তাকে বের করে দেওয়া হয়েছে, রিফিউজ করা হয়েছে, তাকে তার সন্তানকে পড়তে দেওয়া হয় নাই, কারণ সে স্বাভাবিক না। তখন তার জেদের বশে হোক বা যেই চিন্তাতেই হোক, তাহলে আমার মেয়ের কোথায় যাবে, বা আমার মেয়ের মতো ছেলেমেয়েরা কোথায় যাবে, সেই চিন্তা থেকে হয়তো সে এই মানে ইয়েটা নিল, ইনিশিয়েটিভটা নিল, এবং সে 100 ওমেন্সের তালিকায় নিজের জায়গা করে নিচ্ছে। এটা আমরা অ্যাপ্রিসিয়েটেবল, এবং এটা মানে ভবিষ্যতের জন্য একটা খুব বড় মেসেজ মানুষের জন্য। আমরা আরেকটা ব্যাপার নিয়েও কথা বলতে পারি, সেটা হলো যে শোবার যেই মানবিক গুণাবলীগুলি আমরা দেখতে পাই যে সে যখন খুব মন খারাপ করে তখন সে প্রকৃতির কাছে যায়, তার 2টা গরু আছে, সে গরুর কাছে গিয়ে গরুকে আদর করে সময় দেয়। তার আরেকটা খুব নির্ভরতার জায়গা ছিল প্রতাপের সাথে যদি আমরা চিন্তা করি, শোভার যে একটা সম্পর্ক তৈরি হচ্ছিল, বা সম্পর্ক তৈরি হোক না হোক, শোভা আসলে তার কাছে গিয়ে সে কমফোর্ট ফিল করতো। হ্যাঁ, সো এই ব্যাপারটা নিয়ে আমরা একটু প্রতাপ চরিত্রে যে কণ্ঠবিলি করেছে তার সাথে একটু কথা বলি। রিয়ান ভাই, আপনি যদি বলেন যে আসলে প্রতাপের কাছে যখন শোভা যায়, তখন তার ফিলিংসটা কেমন থাকে, বা প্রতাপ তাকে কিভাবে গ্রহণ করে? প্রতাপের ক্যারেক্টারটা যখন ক্যারেক্টারাইজেশন করা হয়, প্রতাপের ক্যারেক্টার একটা অদ্ভুত বিষয় হচ্ছে, প্রতাপও একটু প্রকৃতিপ্রেমী। মানে সে পড়াশোনা ভালো লাগে না, মাছ ধরে, একা একা বসে থাকে। সো সে আসলে একটা জায়গায়, রবীন্দ্রনাথ নিজেই বলেছে, সে আসলে মাছ ধরায় বিরক্তিকর কাউকে সে চাচ্ছে না, সেই কারণে আসলে সে সুভাকে বেছে নেয়। তার মানে শোভার প্রতি তার কোনো আবেগ আছে, আবেগ বলে কিছু ছিল না? আবেগ আছে, সেটাই বলছি যে আসলে প্রেমের জায়গাটা মানে আপনি কোনো গঠনতন্ত্রে বাঁধতে পারবেন না। কাকে কখন কোথায় ভালো লাগবে, কেন ভালো লাগবে, সেটা কিছু উছিলা মাত্র হয়ে যায় আর কি। হ্যাঁ, এটা অনেক আছে, মানে গল্পের আছে। সো যেটা বলছিলাম যে এই কারণেই আসলে সমসাময়িক আপনি দেখেন সুভার সাথে সম্পর্কের জায়গাগুলো কার, বিড়াল, ছাগলছানা, গরুর শাবক, তার মানে যারা সে মনে করে তার মতো করে। জিনিসটা কি একটু যদি খেয়াল করে দেখেন, আমাদের পারিপার্শ্বিক জায়গাতেও আমরা আমাদের মতো করে একটা সার্কেল তৈরি করে ফেলি। আমি আমার মতো করি, আপনি আপনার মতো করেন, আপনি কি করেন আপনার যারা আছে তাদের কিনে একটা সার্কেল তৈরি করেন। সেম সুভাও কিন্তু তার জিনিস নিয়ে একটা সার্কেল তৈরি করেছে, একই মানসিকতার, একই ক্যারেক্টারের। সো এই জায়গায় জিনিসটা হচ্ছে যে আপনি সমাজে কাউকে ফেলে দিতে পারবেন না, তার একটা সার্কেল আছে, তার একটা গ্রহণযোগ্যতা আছে। এই একটা আর একটা বিষয় হচ্ছে, মানে আমার একটা জিনিস একটু পিছনের দিকে যদি টানি, চর্যাপদের একটা খুব বিখ্যাত উক্তি আছে কানুপা পদের মধ্যে, সেখানে আছে আপনা মাংসে হরিণা বৈরী। হ্যাঁ, সেটা ছিল যে কবি এখানে বলতে চাচ্ছিলেন যে হরিণের মাংসটা খুব প্রিয়, এবং সবাই কি করে হরিণকে হত্যা করতে চায়, তার মাংসটা খেতে চায়। তার মানে কি হরিণ তার নিজের মাংসের জন্যই মানে জগতের সকলের কাছে সে শত্রু হয়ে উঠল। তেমনি
এইটাকে ওই কবি ব্যাখ্যা করেছেন হচ্ছে মেয়ে মানুষের সাথে। মেয়ে মানুষের শরীরটাই মেয়ে মানুষের জন্য দায়ী, কিন্তু তারপরও দেখেন এই মানে মেয়ে মানুষটাকে কি করছে, তার চেহারা সুন্দর, রবীন্দ্রনাথ উল্লেখ করছে তার চেহারা সুন্দর, ডাগর চোখ, ওষ্ঠ সুন্দর, কিন্তু একটা জায়গায় গিয়ে তাকে যদি বলি আমি খুব খারাপভাবে, তার বাবা মা তাকে সেল করতে পারবে না বা বিয়ে দিতে পারবে না, মানে ভোগ্য পণ্য হিসাবে সমাজের কাছে তুলে দিতে পারবে না, সেই জন্য তাদের মন খারাপ। মানে আমাদের আসলে ওই দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করা দরকার। কারণ মেয়ে হচ্ছে প্রথমে মায়ের, তারপর স্ত্রী, তারপর কন্যা। আপনি কোনোটাকে অ্যাভয়েড করতে পারবেন না। এদেরকে দিয়ে আপনার পৃথিবীতে আসা, আপনার পথ চলা। সো ওই আপনা মাংসে হরিণা বৈরী ওই দৃষ্টিভঙ্গিটাকে মনে হয় চেঞ্জ করা উচিত, যেটার মনে হয় ক্ষুদ্র ইঙ্গিত রবীন্দ্রনাথ তার এই সুভাতে দিয়ে গিয়েছেন। রাইট। এই এই জাস্ট এটার সাথেই তাহলে আমি আরেকটু অ্যাড করি, সেটা হলো আমরা আসলে এখানে তোমার বাবা মাকে দেখতে পাই কন্যাদায়গ্রস্ত পিতা বলি আর যাই বলি, এরকমই একটা ব্যাপার। এবং শেষের দিকে আমরা যে দেখতে পাই যে মোটামুটি সেই সময়তে আসলে কন্যার মতামত নেওয়ার প্রয়োজনীয়তা ছিল না, এখনও অনেক ক্ষেত্রে নাই, সবার ক্ষেত্রেও তাই হয়েছে। মতামত উপেক্ষা করে তাকে আসলে বিয়ের বাজারে তোলা হয়, সেটা কলকাতায় নিয়ে হোক বা যেভাবেই হোক। আচ্ছা, কিন্তু তৃষা, আপনার কি মনে হয় যে এই যে শোভার চরিত্র নীরবতা, খুব মানে কথা বলে না, কথা বলতে পারে না, কিন্তু এই নীরবতার মধ্যেও কি তার চরিত্রের কোনো শক্তিশালী দিক আপনার চোখে পড়েছে, বা মনে হচ্ছে যে কোন কোন দিকটা তার চরিত্রের সবচেয়ে শক্তিশালী দিক? কথা বলতে না পারে, এটা হচ্ছে শুভার চরিত্রের সবচেয়ে বড় শক্তি আমার কাছে মনে হয়। কারণ বর্তমান সমাজে আমরা যত বিপদে পড়ি সব কথা বলার জন্যই পড়ি। আর যে কথা বলতে পারে না তার আসলে ভেতরকার যে চিন্তাধারা সে কারোর সাথে শেয়ার করতে পারে না, এটা একটা সমস্যা। কিন্তু শুভার চরিত্রের সবচেয়ে বড় যে ব্যাপার সেটা হচ্ছে শুভার মানে ভেতরটা, সে যতই বড় হোক শিশুদের মতো কোমল। কারণ একটা মানুষের মানসিক শক্তি অনেক বেশি না থাকলে সে কখনো কুকুর, বিড়াল, তারপর হচ্ছে মানে গরুর বাছুর, এসবের সাথে কখনো আসলে বন্ধুত্ব করা যায় না। এসবের সাথে বন্ধুত্ব করার জন্য আসলে তাকে মানসিকভাবে যেমনই হোক মানসিকভাবে একটু আলাদা হতে হয় অন্যদের চেয়ে। আর এরপরে যে মানুষটা হচ্ছে অকর্মণ্য, যাকে কেউ পছন্দ করে না, তার সাথেও তার বন্ধুত্ব, তাকেও তার ভালো লাগে। তো এটার মানে কথা বলতে পারলেই তো আসলে সব কিছু হয় না, কথা না বলেও আমরা অনেক সময় অনেক কিছু বোঝাতে পারি বা চেষ্টা করি। তো শুভার মধ্যে আসলে ওই শক্তিটাই আছে যেটা তাকে হচ্ছে একদম নেচারের কাছে নিয়ে যায়। এটাকে আমরা বলতে পারি ওই সুপার ন্যাচারাল পাওয়ার। কারণ প্রকৃতির সাথে প্রকৃতির মতো না হলে আপনি কখনো প্রকৃতির কাছে যেতে পারবেন না, প্রকৃতির ভাষা বুঝতে পারবেন না। যেমন ধরেন এখন আমরা অনেকেই হচ্ছে পাশে কুকুর পুষি, বিড়াল পুষি, কিন্তু রাস্তার কুকুরকে আমরা কয়জন আদর করি বা কয়জনই বা পোষে। আর অনেক সময় রাস্তায় দেখা যায় যে একটা দোকানে অনেকেই খাবার খাচ্ছে, সেখান থেকে দেখবেন যে একটা কুকুর, এর মধ্যে কোনো একজনের কাছে চেনা নেই জানা নেই, তার পায়ের কাছে এসে কিন্তু লেজ নাড়ছে। সে ঠিকই বুঝতে পারে যে কুকুরটার ক্ষুধা পেয়েছে। তো এরকম মানসিক শক্তি কিংবা সুপার ন্যাচারাল বা হচ্ছে প্রকৃতির ওই প্রাণীগুলোর ভাষা বোঝার মতো আই থিঙ্ক এরকম ক্যাপাসিটি সবার নাই। রবীন্দ্রনাথ এই এই গল্পে, শুভা গল্পে কিন্তু একটা দারুণ জায়গায় একটা দারুণ মেসেজ দিয়েছেন আমাদের। সেটা হচ্ছে যে যখন শুভার সাথে ওর যেই দুটো গরু থাকে, ওদের যেই কেমিস্ট্রিটা তৈরি হয়, এখানে কিন্তু দেখেন ওরা শুভাকে বুঝতে পারছে, ওরা শুভার ক্যারেক্টারটা, ওরা শুভা ভিতরের কষ্টটা বুঝতে পারছে। ওরা একটা বোবা প্রাণী, নিম্ন শ্রেণীর প্রাণী, ওরা বুঝতে পারছে। তারপরেই কিন্তু বলে যে রবীন্দ্রনাথ এই জায়গায় যে আমাদের শুধু নিম্ন শ্রেণীর প্রাণীর সাথে যে সম্পর্ক তা না, উচ্চ শ্রেণীর প্রাণীর সাথেও সম্পর্ক আছে যারা কথা বলতে জানে। এটা কিন্তু একটা খোঁচা দেওয়া হয়েছে, কারণ উচ্চ শ্রেণীর প্রাণীরা শুভাকে বুঝতে পারছে না, শুভার মেন্টালিটি বুঝতে পারছে না, কিন্তু নিম্ন শ্রেণীর প্রাণীরা ঠিকই বুঝতে পারছে। হ্যাঁ, এইখানে রবীন্দ্রনাথ কিন্তু অনেক বড় একটা মেসেজ দিয়ে গেছেন। হ্যাঁ, যেটা হয়তো মানে স্বাভাবিকভাবে আমরা চিন্তা করতে পারি না, কিন্তু বিষয়টা একটু ডিপলি চিন্তা করলে কিন্তু আসে। নিম্ন শ্রেণীর প্রাণীরা অনেক ক্ষেত্রে উচ্চ শ্রেণীর প্রাণীর চেয়ে অনেক বেশি উচ্চ শ্রেণীর, মানে অনেক বেশি উন্নত। আমার মনে হয় এই আলোচনা আসলে চলতেই থাকবে, বিভিন্ন ধরনের মতামত বিভিন্ন মানুষের কাছে আমরা পেতেই থাকবো।
যারা গপ্প আর যুক্তিদক্ষ ইউটিউব চ্যানেলে এই শ্রুতি নাটকটি শুনবেন, আপনারা আপনাদের নিজস্ব মতামত জানাতে পারেন। আপনাদের কিভাবে এই নাটকটা দেখছেন, কিভাবে আপনাদের ভাবনার জায়গাটা নতুন করে একটা জায়গা তৈরি করেছে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন।